এই যে ডক্টর ইউনূস তিনি যে বললেন যে একটা বড় প্যাকেজ, ছোট প্যাকেজ বা অল্প সংস্কার বা বেশি সংস্কার, এ ধরনের কথাবার্তাগুলো তিনি যে বলেছেন, এখন এই সময়ে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এগুলো আসলে ভাওতাবাজি। এগুলো হচ্ছে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার একটা ধান্দা। এবং দিন, দিন এটিই কিন্তু আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস কি এটা উপলব্ধি করতে পারছেন না যে ক্ষমতায় এভাবে থাকার চেষ্টা করলে তার জনপ্রিয়তা দিন, দিন কমবে বাড়বে না। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, একটা জিনিসকে আমি আপনাকে বলি। আ ডক্টর ইউনূস তো কখনো আসলে পলিটিশিয়ান ছিলেন না। এবং রাজনীতির জগতে উনার মানে নাম কোন জায়গাতেই নাই। উনি একবার একটা রাজনৈতিক দল করতে গিয়েছিলেন। করতে যেয়ে মিজারেবলি ফেইল করেছেন। পরবর্তী সময়ে উনি বিভিন্ন সময় বলেছেন যে উনি রাজনীতির মানুষ না। এবং উনি বিভিন্ন সময় বলেছেন উনি রাজনীতি করতে চান না, উনার জগৎটাই উনি প্রিয়। এবং হাসিনা যখন উনার বিরুদ্ধে নানা রকম মানে নানা রকম ভাবে ওনাকে টর্চার করার চেষ্টা করতো আদালতের মাধ্যমে, অমুক মাধ্যমে, তখন উনি কিন্তু একাধিক ইন্টারভিউ, ইন্টারন্যাশনাল মিডিয়ার একাধিক ইন্টারভিউ বলেছেন যে, "আমি আমার কাজটাই করতে চাই, রাজনীতি আমার কাজ না।" এখন একটা দেশের যখন উনি সরকার প্রধান হয়ে যান, সরকার প্রধানের দায়িত্বটা কি? এই কাজটা কি? এটা কি রাজনৈতিক কাজ না? এটা তো রাজনৈতিক কাজ। কিন্তু যে লোক নিজেই উপলব্ধি করেন যে রাজনীতিটা আমার কাজ না, তাকে যদি সবচেয়ে বড় রাজনৈতিক পদে বসিয়ে দেওয়া হয়, তাহলে উনি সাকসেসফুল হওয়ার তো কোনো কারণ নেই ভাই। উনি ফেল করবেন, এটাই তো স্বাভাবিক। এবং উনি সেই ফেলটা করছেন, কিন্তু ক্রমাগত করছেন। প্রত্যেকটা ধাপে, ধাপে উনি কাজগুলি করছেন এবং আপনি যখন উনার কথা শুনবেন, আপনি দেখবেন উনি একটা নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন পলিটিক্যালি। পলিটিক্যালি উনার কথাবার্তাগুলো কিন্তু সিরিয়াস টাইপের কথাবার্তা না। মানে উনার পলিটিক্যাল কথাবার্তা, উনি যখন প্রধান উপদেষ্টা, এই হিসেবে উনি যে কথাটাই বলবেন সেটা তো একটা পলিটিক্যাল কথা হয় সাধারণত। এই কথাগুলি কিন্তু আপনি দেখবেন যে খুব একটা সিরিয়াস টাইপের কথা উনি বলেন না। এবং এই কথাগুলির কোনো মানে পজিটিভ কোনো অর্থ আমি পাই না কিন্তু। কাজেই উনি একটা কথা বলেন, উনি জাপানে গেলেন। জাপানে যেয়ে উনি বললেন যে, "একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়।" বললেন তো, আচ্ছা। বলে দেশে আসলেন। আসার ২ দিন পরে উনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করলেন। ওই জাতীয় ঐকমত্য কমিশনের উনি তো চেয়ারম্যান, সেই হিসেবে উনি বসলেন, উনার সঙ্গে সবার সাথে দেখা করলেন এবং সেখানে একটা মিটিং হলো। সেই মিটিং থেকে বেরিয়ে এসে আমরা কি দেখলাম? যে ২৮ টা রাজনৈতিক দলের মধ্যে ২৫ টাই বলল তারা ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চায়। আর ৩ টা মাত্র দল বলল যে ডিসেম্বরের পরে নির্বাচন চায়। জানুয়ারি, কেউ বলে এপ্রিল, কেউ বলে জুন, যা বলল। এই ৩ টার মধ্যে ওই সময় পর্যন্ত ২ টা আবার নিবন্ধনহীন দল। একটা হলো জামাত ইসলাম, তখনও নিবন্ধন পায় নাই। এ তো মাত্র কালকে পেল। আর এনসিপি নিবন্ধন নাই। দেখবেন, তাহলে এখন যেখানে আমরা দেখতে পেলাম যে উনার একটা হয়ে গেল ২৫ টা। উনার সঙ্গে মিটিং করে উনার সামনে বসে কিন্তু ওরা বলছে যে আমরা নির্বাচন চাই। আপনি বলেন উনার মুখ থাকলো? উনার মুখ থাকলো? থাকলো না কিন্তু। তো উনি পরে বলতে পারতেন। উনার তো উচিত ছিল ওই দিনই কিংবা তার পরের দিনই একটা বলা যে, "আমি ভেবেছিলাম একটা মাত্র দল চায়। এখন তো দেখছি ২৫ টা রাজনৈতিক দল চায়। ঠিক আছে, আপনাদের চাওয়াকে আমি অনার করি।" বলছে, এখনো বলে নাই। এখনো উনি ওই আগের গানই গাচ্ছে। যে এখন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এই একটা গানই গাচ্ছে। কেন? এখন উনি কার জন্য বলবেন? কি বলবেন উনি? এখন বলবেন যে ৩ টা মাত্র রাজনৈতিক দল চায় ডিসেম্বর থেকে জুনে, আর সবাই চায় ডিসেম্বরের মধ্যে। যেহেতু আমি ওই ৩ টা দলকে ভালোবাসি, অতএব আমি ডিসেম্বর থেকে জুনে যাব। উনি এখন এই কথা বলবেন? তো উনার মুখ তো থাকলো না। উনার যে মুখটা থাকলো না, এই জিনিসটা উনি ঠিকঠাক মতো বোঝেন কিনা আমার সন্দেহ আছে। এইজন্যই বললাম যে উনি নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন। এখন কিছু করার নাই। আমরাই তাকে এনে বসাইছি আদর আপ্যায়ন কইরা। এখন মেনে নিতে হবে। না কিন্তু আমরা তো দেখেছি যে শেখ হাসিনাও যখন বিদেশে সফর করতেন, তিনি দেশে আসলে কিন্তু আমাদের সাংবাদিকদের মুখোমুখি হতেন। তার যারা প্রশংসা করে তাদেরই মুখোমুখি হতেন। তো ডক্টর ইউনূসকে তো আমরা কখনো দেখি না যে আমাদের দেশের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে। বা কেউ যে তাকে একটা প্রশ্ন করবে যে, "স্যার আপনি যেরকম একটা কথা বললেন যে একটি দল ছাড়া বাকিরা চাচ্ছে না।" এই প্রশ্নটা তো করার সুযোগ তাকে কেউ পাচ্ছে না। আবার তার যে একটা প্রেস উইং আছে বা তার যে এই যে শফিকুল আলম রয়েছেন অ্যা প্রেস সচিব, এরাও কিন্তু এই বিষয়ে কোন ব্যাখ্যা দিল না। তারপর বাজারে কথা উঠেছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাইটলি যে এই এনসিপির নাহিদ
তিনি তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো সময় লাগে না। যখন খুশি যমুনায় ঢুকে যেতে পারছেন। কিন্তু অন্য দলরা তারা আবেদন করেও ১ সপ্তাহ হয়ে যায় তারা দেখা করতে পারে না। তো এই যে তার যে একটা পক্ষপাতিত্ব, মানে তিনি যে শপথ নিয়েছিলেন যে আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হব না। এখানে দেখাই যাচ্ছে স্পষ্টত তিনি বিএনপির প্রতি তার গভীর বিরাগ আর এনসিপির প্রতি তার গভীর অনুরাগ। তো এই বিষয়গুলো নিয়ে যে আমরা যে তাকে প্রশ্ন করব, প্রশ্ন করার সুযোগ আমরা পাচ্ছি না। কারণ তিনি মুখোমুখি হচ্ছেন না। আবার তার যে প্রেস সচিব তারাও কোনো ব্যাখ্যা দিচ্ছে না। এইটা আপনি সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন? এটা আমি খুবই বেদনার সঙ্গে দেখছি। এতে আমি বেদনাহত হচ্ছি। আমি উনার মতো একজন পার্সোনালিটির কাছ থেকে এ ধরনের ছেলে মানুষীপূর্ণ পক্ষপাতিত্ব আশা করিনি। এবং উনার এনসিপির প্রতি ওনার দুর্বলতাটা খুবই ওপেন। এখানে কিন্তু খুব কষ্ট করে বুঝতে হয় না। সবাই জানে। কারণ উনি এই দলটাকে গঠনের সময় বলেছেন যে তোমরা দল গঠন করো। সেই হিসেবে আমি তো মনে করি উনি এই দলের মাস্টার মাইন্ড। এবং তারপরে ওনার এখানে ২ জন উপদেষ্টা আছেন যারা নাকি ছাত্র প্রতিনিধি, এবং ওই উপদেষ্টা যদিও এনসিপি বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তারপর আমরা দেখি যে কফি হাউসে তারা সবাই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করে। ওটাও আমরা দেখি। তো এই সম্পর্ক নাই বললে কি সম্পর্ক নাই হয়ে যায়? এটা কি হয়? ওনারা তো নির্বাচন করবেন এবং এএনসিপির মাধ্যমে তারা নির্বাচন করবেন। তো এই দলের প্রতি ওনার পক্ষপাতদুষ্ট ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন এই সরকারকে একটা ঘটনার কথা বলি আমি। এই যে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ গ্রহণ, এই বিষয়টাকে কেন্দ্র করে সরকারকে বিবৃতি করে ছাড়ছে এই এলজিআরডি উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রীতিমতো বিবৃতি করে দিচ্ছে। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন কি হয়েছে? নির্বাচন কমিশন গেজেট করে দিচ্ছে। শপথ নেওয়ানোর ব্যাপারটা হলো মিনিস্ট্রির উপর। মিনিস্ট্রি শপথ পড়াবে না। কেন পড়াবেন না? কোনো যুক্তি নাই। কোনো যুক্তি নাই। এটা এখানে একটা পার্সোনাল ইগোতে পরিণত হয়েছে। এবং এই পার্সোনাল ইগো নিয়ে যত মুচড়ামুচড়ি হচ্ছে, তত সরকারের কিন্তু মানুষের কাছে সরকার হাস্যকর হয়ে যাচ্ছে। কিন্তু ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার প্রতি হিসাবে একটা বিশেষ দুর্বলতা আছে। থাকার কারণে উনি ওনার এই সরকারকে হাস্যকর করে তোলার যে কর্মকাণ্ডগুলো, এটাকে উনি এক ধরনের মৌন সমর্থন দিয়ে যাচ্ছেন। দেখেন আমি একটা কথা বলি আপনাকে ভাই, এটা মানুষ কেন বুঝে না এটা আমি বুঝি না। সেটা হলো যে দিন তো সবসময় একরকম থাকবে না। ডক্টর ইউনূস অনন্তকাল প্রধান উপদেষ্টা থাকবেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও অনন্তকাল এলজিআরডি উপদেষ্টা থাকবেন না। দিন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যখন চেঞ্জ হবে তখন এদের কি পরিণতি হবে আমি এটা চিন্তা করি মাঝে মাঝে, যে এই সম্মানিত লোকগুলো কিভাবে অসম্মানিত। শেখ হাসিনার তো ভারতে পালিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। এদের তো ওই সুযোগটাও নাই। এটা কি এরা বুঝে না? এখন পুরুষরা তো এটা করতো না ভাই, তাদের করতেছে। কেন করতেছে আমি কিন্তু কিছু বুঝি না। এই দেশের মানুষের চরিত্রটা কি জানেন? আমরা তো এই দেশে থাকি, আমরা নিজেও এই দেশের মানুষ, আমরা জানি এই দেশের মানুষের কিন্তু মাথায় তুলতেও সময় লাগে না, মাথার থেকে ছুঁড়ে ফেলতেও সময় লাগে না। এই দেশের মানুষের চিন্তা চেতনা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। আমাদের এখানে যেমন এই প্রচন্ড রোদ, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টিও নামে। কাজে আপনি কিন্তু ওই বৃষ্টি দেখে যদি ভাবেন যে সারাটা বছর এরকম ঠান্ডা যাবে, তা যাবে না। একটু পরে কাঠফাটা রোদ আসবে। তার জন্য প্রস্তুতি নেন। আমি এদের দেখি না এই আচরণগুলো কেন তারা করতেছে। শুনেন আমি বলি, আমি এটা মাঝে মাঝে বলি, এই সরকারের সবচেয়ে বড় শক্তিটাকে জানেন? এই সরকারের সবচেয়ে বড় শক্তি হলো এই সরকারকে এখনো পর্যন্ত বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এবং আমি এটাও বলি যে এই বিষয়টা এই সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না। যদি বিএনপি বুঝতো যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, বিএনপি যদি কালকে বলে এই সরকারে আমরা বিরোধিতা করবো, এই কথা উচ্চারণ করি, এই সরকারের সঙ্গে আমরা নাই, এই সরকার 7 দিন টিকে থাকতে পারবে না। 7 দিন পারবে না, আমি বললাম তো পারবে না। এই সরকারের কোনো বেশ নাই। শুনেন, একটা গাছ বড় হলেই হয় না। নিয়মটা কি? ওই গাছের শেকড় কতটা গভীরে তার উপর নির্ভর করে গাছের স্থায়িত্ব। কতটুকু ঝড়ো হাওয়া সে মোকাবেলা করতে পারবে, এটা ডিপেন্ড করে ওই গাছের শেকড় কতটা গভীরে। এই সরকারের শেকড় গভীরে না, এবং এই সরকার এটা কেন বুঝে না? আজকে এনসিপি একটা মিটিং ডাকলে কয়জন লোক হয়? এনসিপি ইদানিং আজকে দেখলাম এনসিপি একটা খুব ভালো কাজ করছে, আমি এটাকে প্রশংসা করছি এনসিপির কাজটাকে। ওরা ওই যে বলেছে তারা গণ তহবিল গঠন করছে,
প্রত্যেকটা টাকার হিসাব তারা পাবলিক করবে। আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমি কিন্তু এটা পছন্দ করছি। এই ধরনের মাধ্যমে এইটা কিন্তু এনসিপি যদি শুরুর দিক থেকে করতো, তাহলে এনসিপি আজকে অন্য জায়গায় থাকতো। শুরুর দিকে এমনি তারা নানা রকম আপনার বিতর্কিত কর্মকাণ্ডে জড়াই পড়ছিলেন। পড়ার কারণে মানুষের ভাই একটা মানুষের আপনার বদনাম ছড়াইতে কিন্তু বেশিক্ষণ লাগে না। এনসিপির কিন্তু ওই কাজটা হয়ে গেছে। কাজে এনসিপি জনপ্রিয়তা যেটা নাকি একদম ভাটা পড়ছে, ওইটাকে আমাদের রিগেইন করতে পারবে কত সহজে আমার কাছে কঠিন মনে হচ্ছে। যদিও তারা দুই একটা ভালো কাজ ইদানিং করতেছে, কিন্তু আবার লোকগুলি ওদের নেতাগুলি তো বিতর্কিত হয়ে গেছে। এই হান্নান মাসুদ কথা বলতে যে একান্তা ফেলায়, ঠিক আছে, তো এই লোক যে আবার আরেক লোককে থানার থেকে এক চাঁদাবাজকে যে ছাড়াই নিয়ে আসছে। কেন তুমি ছাড়াই আনতে গেলা? শেষ অলরেডি ইমেজ ধ্বংস হতে কিন্তু একদিন লাগে। আপনাকে ইমেজ গড়ে তুলতে ঘটনার পর ঘটনা অনেক কিছু লাগে, কিন্তু ওই ইমেজ ধ্বংস হতে একদিন লাগে। এবং সেই কাজগুলি কিন্তু এরা ক্রমাগত করে ফেলেছে। এখন তারা আবার এসে ব্যাক করতে পারবে কিনা আমি জানি না। যদি না পারে তাহলে ডক্টর ইউনূসের বেসটা কি? ডক্টর ইউনূসের কোনো বেস নাই তো। সারা দেশে ওটার কোনো ভিত্তি নাই। এখন এই জিনিসটা উনি বুঝতেও পারেন না। এটা হয় মানুষ যখন ক্ষমতাবান হয় তখন ওরা বুঝতে পারেন না যে সারা দেশের অবস্থানটা কি। যেটা শেখ হাসিনার হয়েছিল, শেখ হাসিনা কিন্তু বুঝতে পারে নাই যে সারা দেশে যে মানুষ ওনার পক্ষে নাই, এই দেশের মানুষ যে ওনাকে ছেড়ে দিচ্ছে, ত্যাগ করছে এবং পাইলে যে পিটাবে, এটা শেখ হাসিনা বুঝতে পারে নাই কেন? ওই আশেপাশের স্থাপকদের কারণে। ওই স্থাপককে বুঝাইতো। ওই একই জিনিস আমরা এর আগেও লক্ষ্য করছি ৯১ এরশাদের সময়। এরশাদও বুঝতে পারে নাই যে তার সঙ্গে যে কেউ নাই, ওটা বোঝা যায় না। আশেপাশের লোক সবসময় বুঝায় যে আপনি ছাড়া কোনো মানুষ নেই এই দেশে। বুঝেন না আপনি? ঈদের নামাজ পড়তে গেছে ১০০, ২০০, হয়তো ৫০০ লোক বলছে স্যার ৫ বছর আপনাকে চাই। উনি এটা বিশ্বাস করছে। আমার ধারণা উনি এটা বিশ্বাস করছে যে আসলে লোকে ৫ বছর চায়। তারপরে ওনার মিডিয়া বলা শুরু করছে, ওনার কিছু লোক আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, তারা বলা শুরু করছে যে উনাকে ৫ বছর রাখতে হবে, উনি হবে প্রধান উপদেষ্টা, ওনার সঙ্গে তারেক রহমান হবে ডেপুটি প্রধান উপদেষ্টা, যে আরেক থিওরি ছিল। ও তারা তো আমি কি বলবো, যা বলার কিছু নাই। এইগুলি দিয়া তারা নানা ভাবে বোঝানোর চেষ্টা করছে যে উনি পারবে। ভাই এগুলি হয় না, এত সহজ না। উনি যে পারবে, উনি গত ১০ মাসে করছে নাকি? আপনি খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, গত ১০ মাসে উনি দেশের ভালোর জন্য কি এমন কাজ করতে পারছে যে কাজের জন্য আমরা মনে করব যে উনাকে ছাড়া আমাদের উপায় নাই? বলতে পারবে না, কেউ বলতে পারবে না। উনি করার মধ্যে কি করছে? উনি করার মধ্যে গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটি নিছে, গ্রামীণের নামে একটা ম্যান পাওয়ার বিজনেস নিছে, লাইসেন্স দিছে, স্টারলিংকের সঙ্গে গ্রামীণের ব্যবসা নিছে। ওই দিন দেখলাম যে গ্রামীণের নামে যে বিকাশের মতো যে আপনার কি বলে ওটাকে, মোবাইল ওয়ালেট। হ্যাঁ মোবাইল ওয়ালেট দিছে। সবই তো গ্রামীণ নেমেছে। আবার বললে বলে কি না আমি তো গ্রামীণের কেউ না, আপনি গ্রামীণের কেউ না। এইগুলো হলো ফানি কথাবার্তা, বুঝছেন? আপনি ছাড়া গ্রামীণের আছে নাকি? গ্রামীণ এবং ডক্টর ইউনূস তো ভাই একাকার হয়ে গেছে। তো উনি এগুলো করতেছে। এখন এগুলো হলো কি, উনি আসলে কেন বুঝেন, আমি খুব হতাশ হই এই কারণে যে দেখেন এই লোকটা, এই ভদ্রলোককে আমরা মাথায় করে রাখতাম, তাই না? উনি যদি ওনার যে সম্মানটা ছিল, উনি যদি বলতেন, উনি যদি কারো প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণ না করতেন, উনি যদি বলতেন যে আমি এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেবো, উনি চাইলে উনি, আমি তো মনে করি বাংলাদেশে ডিসেম্বর পর্যন্ত যাওয়া লাগবে না, অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার বাস্তবতা আছে আমি তো মনে করি। কারণ দেখেন আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো ৩ মাসের মধ্যে নির্বাচন করতো না? করতো তো। তো ডিসেম্বর আসতে আরো ৭ মাস বাকি আছে। ধরেন আর জুন মাস আসে পড়ছে, আরো ৬ মাস বাকি আছে। এর মধ্যে ২ বার নির্বাচন করা যায়। তো উনি তাও বলেন যে উনি করতে পারবেন না। তো এইগুলি তো কথার কথা ভাই। উনি যদি এই নির্বাচনটা করে দিতেন ঠিক সময়ে, এই দেশের মানুষ ওনাকে কোথায় যে উঠায় রাখতো আপনি চিন্তাও করতে পারবেন না। নিজের দোষে এগুলো উনি বিতর্কিত হয়ে যাচ্ছেন। উনি বলে ডিসেম্বর থেকে জুন, তারেক রহমান বলে ডিসেম্বর ৩১ ডিসেম্বরে একদিনও পরে নয়। তাহলে কি হলো? তো এই বিরোধী জড়ানোর কোনো দরকার ছিল? কোনো ছিল না। আচ্ছা আপনি বলেন, আপনি একবার চিন্তা করে দেখেন তো যে ডিসেম্বরের মধ্যে হলে ক্ষতি কি? আর জুন মাসে যায় নিয়ে গেলে লাভটা কি? আমি তো কিছু বুঝি না। কি লাভ? এখন লাভে তো ওনার অনেক লাভ আছে। যেমন আপনি দেখেন যে এই মানুষটি তিনি কিন্তু গ্রামীণ কল্যাণের যে ৬৬৬ কোটি টাকার যে কর, ১ম এ এসেই তিনি এই কর তাকে দেওয়া লাগবে না। ওই হাইকোর্টের রায়টা তিনি বাতিল করে দিলেন।
তারপরে আপনি দেখেন যে আপনি যে কথাগুলো বললেন আরকি যে নিজের গ্রামীণের নামে তিনি যে এতগুলো সুযোগ সুবিধা তিনি আদায় করে নিলেন। পাশাপাশি আপনি দেখেন যে স্বাস্থ্য খাত সম্পর্কে যেই মানুষটার কোনো অভিজ্ঞতা নাই, সে তার গ্রামীণ ব্যাংকের একটা ডিরেক্টর ছিল। সেই নূরজাহান বেগমকে উনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন। তারপর উনি উনার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর তাকে উপপ্রেস সচিব বানিয়ে দিল। তো এই যে একের পর এক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি যে করলেন, তাকে বলার কোনো মানুষ নেই যে আপনি যে অতিমাত্রায় নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন এগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো উনাকে বলার মতো কেউ নেই। উনি করেই গেছেন, করেই গেছেন। চক্ষু লজ্জা বলতে কোনো জিনিস কিন্তু উনি বলা দেখাননি। তো উচিত। আপনি দেখেন একটা কথা আমি বলি আপনাকে, ধরেন আপনার বাসায় যদি একজন গেস্ট যায়, তো আপনি তাকে চা খেতে দিলেন, চানাচুর দিলেন অথবা কোনো স্ন্যাক্স দিলেন। এখন আপনি কি ১ম এ খাওয়া শুরু করবেন? ভাই আপনি তো হোস্ট না? এ থেকে চক্ষু লজ্জার ব্যাপার আছে। যে বাবা তোমরা আগে খাও পরে আমি খাচ্ছি। কারণ আপনি যদি ১ম দিয়ে খাওয়া শুরু করে দেন, কারণ হোস্ট দেখতে আপনি হোস্টে খাচ্ছেন, গেস্ট দেখতেছে যে খাবারটা সব খেয়ে ফেলেছে হোস্ট নিজেই। তো এটা ভালো দেখায় না। তো উনি বরং বলতে পারতেন। উনার প্রেস সেক্রেটারি এখন বলে যে এটা অত সালে উনি এপ্লাই করছিলেন গ্রামীণ ইউনিভার্সিটির জন্য, এতদিন দেওয়া হয় নাই, হ্যান হয় নাই, ত্যান হয় নাই। ঠিক আছে। তো এটা হলো কি উনি যখন দায়িত্বে আছেন তখন তিনি বলতে পারতেন যে আমি এখন দায়িত্বে আছি, এখন এটা তোমরা বরং মুভ করো না। এটা এখানে রাখো, পলিটিক্যাল পার্টি যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন তারা যা করে করবে। দেখেন ওনার যার যে উকিল ছিল ওনার যে মামলাগুলি আছে উনি বললেই পারতেন এই মামলাগুলো নরমাল ভাবে চলবে, আইন আদালতকে আমরা কোনো প্রভাব বিস্তার করব না, আগের গভর্নমেন্ট করতে আমরা করবো না, যদি আমরা হারবো জিতলে জিতবো বলতে পারতেন। কিন্তু এতে ওনার মহানুভবতা প্রকাশিত হতো। মানুষ ভাবতো এই লোকটা দায়িত্ব পাওয়ার পরেও এগুলি করেনি, তাহলে মানুষ শেখ হাসিনার সঙ্গে ওনার পার্থক্যটা বুঝতে পারতো। কিন্তু এই পার্থক্য বুঝতে দিলেন না তো, উনি আচ্ছা নির্বাহী আদেশ বাতিল করে দিলেন। শেখ এটা তার হাসিনা মধ্যে কি হইলো? আগে যা করতো উনি তাই করলেন, তার শেখ ডিফারেন্সটা কোথায়? শেখ হাসিনা নির্মম এবং নিষ্ঠুর একজন মানুষ ছিলেন। তো এখন কথা হচ্ছে উনি তো জুলাই আন্দোলনের উনি বেনিফিশিয়ারি হয়েছেন ডক্টর ইউনূস। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। যিনি জীবনে কখনো ১৫.৫ বছরের গণতন্ত্রের সংগ্রামে একটা বিবৃতিও দেননি। তিনি হচ্ছেন এই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তার তো সবার আগে উচিত ছিল এই আন্দোলনে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমরা কি দেখতে পেলাম যে ৪ জন জুলাই যোদ্ধা তারা বিষ পান করেছে। আপনি নিশ্চয়ই সেই খবরটি দেখেছেন। তো তাদেরই আপনি চিকিৎসা নিশ্চিত করতে পারলেন না। প্রপার চিকিৎসা এখনো অনেকের হয়নি। আন্দোলনে যারা আহত হয়েছে তারা কাতরাচ্ছে। তাদের জন্য আপনি একটা ৳১০০ কোটি একটা বাজেট বরাদ্দ রেখেছিলেন তাদের চিকিৎসার জন্য। আর ওদিকে আপনার গ্রামীণ কল্যাণের ৳৬৬৬ কোটি টাকার কর আপনি প্রত্যাহার করে নিলেন। মানে ওনার যেখানে ৬ গুণ লাভ হচ্ছে, সেখানে আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত বাজেট উনি দিচ্ছেন না। তো মানে এগুলো আসলে চোখে লাগে। এগুলি চোখে লাগে এবং মানুষ কিন্তু কথা বলে এগুলো নিয়ে। যেদিন উনি ১ম এই যে উনার যে এই কর যেগুলো মওকুফ করে নিলেন, নির্বাহী আদেশে করেন এগুলো, মানুষ কিন্তু ঐদিনই আমি বলতে শুনেছি। মানুষ কিন্তু পছন্দ করেন নাই। যারা ইউনূস সাহেবকে পছন্দ করেন, তারাও পছন্দ করেন নাই। তারা মনে করেছে আসলে হয় কি জানেন? মানুষের মধ্যে না অনেক সীমাবদ্ধতা থাকে, ক্ষুদ্রতা থাকে। এগুলি মানবিক বৈশিষ্ট্য। এগুলি থাকে। কিন্তু বড় মানুষের মধ্যে যখন এই সমস্ত সীমাবদ্ধতা আমরা দেখি, তখন হতাশ হতে হয়। তো এখন ওনার মধ্যে আমরা এগুলি দেখছি। যে ওনারা বড় মানুষ, কিন্তু তারপরে ওনার মধ্যে দেখতেছি এই সমস্ত ক্ষুদ্রতা। এগুলো আমাদের হতাশ করে আসলে। এবং আরো যে বড় কথা, আমি একটা কথা বলি, এটা বলতে আমার আসলে ভালো লাগছে না, তবু বলি। দেখেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর নানাভাবে, নানা সময়ে ১৫ বছর ধরে ওনারা কিন্তু ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য, বেইজ্জতি করার জন্য অনেক চেষ্টা করছেন। নানা ধরনের বিশেষণ ওনার নামের আগে লাগিয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমি মনে করি এই ১৫ বছরে শেখ হাসিনা এবং তার সরকার, পুরা প্রশাসন ডক্টর ইউনূসকে যতটুকু বিতর্কিত এবং অপদস্থ করতে সক্ষম হয়েছেন, তার চেয়ে বেশি মাত্রায় গত ১০ মাসে ডক্টর ইউনূস নিজেই নিজেকে করে ফেলেছেন। অ্যাবসোলিউটলি। এটা খুবই একটা বেদনার বিষয়।